অনেকেই হয়তো পাহাড় ট্রেকিং মানে মনে করেন বিশাল এক লম্বা পাহাড় এড়িয়ে চোখের সামনে আসবে এক চমৎকার ঝর্ণা অথবা সমুদ্রের কোনো এক কোণার প্রান্তর। কিন্তু এই দেশের বুকেই এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছতে হলে শুধু ভ্রমণ ইচ্ছা থাকলেই হবে না, প্রয়োজন সাহস, ধৈর্য এবং প্রকৃতিকে সম্মান করার এক চূড়ান্ত মানসিকতা। আজ আমরা ঠিক সেরকম একটা অভিযানে বের হয়েছি। গন্তব্য মৌলভীবাজারের জেলার কালা পাহাড়, যা তার নামের মতোই রহস্য। চলুন সিলেটের সর্বোচ্চ বিন্দু কালা পাহাড়ের এই অভিযান শুরু করি। আমরা শ্রীমঙ্গলে পানসি হোটেল থেকে আমাদের যাত্রা শুরু করি। পানসি হোটেল থেকে লাউয়াছড়া যে রোডটা আছে, সেই লাউয়াছড়া রোডটা ধরে আমরা আসছি কমলগঞ্জ হয়ে সোজা কুলাউড়াতে। সো টোটাল এখান থেকে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, কিন্তু আজকে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে অনেক বেশি লেট হয়ে গেছে। সো আমরা ফাইনালি চলে আসছি মৌলভীবাজারের কুলাউড়াতে। আমাদের কালা পাহাড় যাত্রা এখান থেকে শুরু হবে। এখন আমরা সুন্দর একটা চা বাগান দেখতে পাচ্ছেন, এই চা বাগানের মধ্যে দিয়ে আছি এবং কালা পাহাড়ে আমাদের যে যাত্রাটা শুরু হবে এখান থেকে। সো এটা আমার ফার্স্ট টাইম ট্রেকিং বলতে পারেন। সো চলেন শুরু করি এবং দেখি এই কালা পাহাড় যাত্রাটা কেমন হয়। আর বৃষ্টি আজকে সকাল থেকে প্রচুর ছিল, বৃষ্টি সামনেও হবে। সো এই বৃষ্টিটা আসলে আমাদের জন্য আশীর্বাদ না বাধা, সেটা একটা বড় ব্যাপার, এটা সময় বলে দিবে। আপাতত আমরা এই দুর্ধর্ষ বা ভয়াবহ কালা পাহাড় যে যাত্রাটা এটা শুরু করছি। আমাদের যাত্রা শুরু হবে চা বাগানের মধ্যে দিয়ে। আমরা চা বাগানের ভেতর দিয়ে হাঁটছি এবং এই চা বাগানটার নাম ওনারা বলছেন লাংড়াছড়া বা লাংড়াছড়া। সো এই লাংড়াছড়া জায়গাটার নামও চা বাগানের নাম অনুসারে। কুলাউড়া মৌলভীবাজারের শেষ উপজেলা এবং এরপর বাংলাদেশ প্রান্ত শেষ, এরপরে ভারতের অংশ শুরু। চা বাগানের মধ্যে একটা অদ্ভুত শব্দ কিন্তু আছে, সেটা চারপাশে প্রচুর পাখি। ভাই মানে এত সবুজ, অদ্ভুত সুন্দর। এই সবুজটার জন্য আসলে আমার বারবার আসতে ইচ্ছা করে, ভালো লাগে। এদিকে প্রচুর গ্রিন আর গ্রিন। চা বাগানের অ্যাকচুয়াল সৌন্দর্য এখানেই। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যিনি চায়ের এই বাগানে কাজ করেন, এটা কি সীমান্ত পিলার কিনা। উনি বললো যে না, কারেন্টের পিলার। আমি জানি না কারেন্টের পিলার আসলে কি, বাট দেখেন মেঘ লাগছে আর সবুজ একদম। ও ভাই, পুরো দুর্দান্ত একটা ভিউ। আপনাদেরকে একটু দেখাই, এই যে কি চমৎকার দৃশ্য দেখেন। আচ্ছা, এই চা বাগানের এইখানে কিন্তু এই যে পানিগুলা, এটা কিন্তু ধান চাষ করা হবে। আর এইখানটাতে যে পানিগুলো দেখতেছেন জলাধার বেড টাইপের করা, এগুলাই কিন্তু পানি সংরক্ষণ করা হয়। আর এদিকেও ধান চাষের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। আমরা অলরেডি পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এদিকে কিন্তু কোনো গ্রাম নাই। আর এই রাস্তা দিয়ে শুধুমাত্র চায়ের শ্রমিকরাই কাজ করতেছে। চারিদিকে যেখানে শুধুই চা গাছের সারি আর টিলা, বৃষ্টিমাখা ভোরের নরম আলোয়, পাখির ডাক, আর সামনে অপেক্ষা করছে এক অজানা পথ। এই মুহূর্তে সবকিছু শান্ত মনে হলেও আমরা জানি কয়েক মিনিটের মধ্যে বদলে যাবে দৃশ্যপট। শুরু হবে রুদ্ধশ্বাস, প্রকৃতি অভিযানের এক আসল পরীক্ষা। তার জন্য না ক্যামেরা আসলে বন্ধ করাই খুব টাফ হয়ে যাচ্ছে। মানে কিভাবে ক্যামেরা বন্ধ করবো বলেন। আর এই রাস্তার অবস্থা। সব দিক দিয়ে সুন্দর শুধু তাই না, মাঝে মাঝে এরকম ভয়ঙ্কর রাস্তাও আছে। তো এইখানে একটা আমার ছোট্ট টিলার মতো আছে, উপরে একটাই ফ্যামিলি থাকে, একটা ঘর আছে। সেখানে থামছিলাম, আমাদের চায়ের ব্রেক ছিল, একটা চাচা ছিল, আমাদেরকে চা খাওয়ালো উনি। তো আমরা এখন আবার রওনা দিব। তো এই দুর্গম যে পাহাড়, সেই পাহাড়ের ভেতর দিয়ে যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের যিনি গাইড ছিলেন উনি মাত্র ঘোষণা করলেন যে সবাই বাসায় ফোন দিয়ে দেন, 5টার আগে, বিকেল 5টার আগে নেটওয়ার্ক পাওয়া যাবে না। 5-6 ঘন্টার ট্র্যাক। সো যত সামনে যাব তত গহীন, তত ঘন। তো মোবাইলের নেটওয়ার্ক কিন্তু পাওয়া যাবে না। আর অবস্থা খারাপ, অনেকখানি হেঁটে ফেলছি। কাহিনী ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো ভিডিও করতে থাকবো এবং আপনাদেরকে দেখাই যে বাংলাদেশের এখনো আনএক্সপ্লোর্ড জায়গাগুলো কেমন, কতটা ভয়াবহ এবং কতটা সুন্দর।
এই ঘন জঙ্গলে কোনো মানুষের পা পড়ে নাই খুব বেশি একটা। প্রথমে মাটির পথ, তারপর ধীরে ধীরে সেই পথ বদলে যায় সরু পাহাড়ি ট্রেলে। একসময় রাস্তা হারিয়ে যায়, শুরু হয় ঝিরিপথ, কোথাও পাথরের ওপর দিয়ে হাঁটা, কোথাও ছোট ছোট পাহাড়ি ছড়া পার হতে হচ্ছে আমাদের, আবার কোথাও হাঁটু পর্যন্ত কাদা যা আমাদের গতিকে থামিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ট্রেলকে প্রতিটা বাঁকের পর কী আছে তা আগে থেকে জানা সম্ভব না। হয়তো সামনে একটা চড়াই, খাড়া কোনো পাহাড়, পাথরের তৈরি খুবই ক্ষুব্ধ একটা রাস্তা, অথবা পাথরের এক ভয়ানক গিরিখাত, অথবা এমন একটা ঝর্ণা যার আমাদের একেবারেই অচেনা। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যে কালা পাহাড়ে যাচ্ছি এই কালা পাহাড়টার 60% বা বেশিরভাগ অংশ পড়েছে হচ্ছে বাংলাদেশ অংশে, আর বাকি 40% পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে, এবং এই কালা পাহাড়টা দুইটা দেশই শেয়ার করে থাকে। পাহাড়ের উপরে অনেক গাছপালা আছে যেগুলা ভেঙে পড়ে আছে। শুরু হয়ে গেছে বড় বড় পাহাড়ের সংখ্যা। স্থানীয়রা আমরা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রেঞ্জটাকে বলে হচ্ছে লাংলা রেঞ্জ বা বা এটাকে বলা হয় হারারগঞ্জ রেঞ্জ। আচ্ছা, ভারতের যে ত্রিপুরার মানুষ, ত্রিপুরা সাইডে, তারা এই পাহাড়টাকে বলে হচ্ছে রঘুনন্দ পাহাড়। মজার ব্যাপার হচ্ছে পাহাড়ে যেরকম এরকম কর্দমাক্ত রাস্তা আছে, পা আপনার কাদা হবেই, পাশাপাশি কিন্তু এরকম ঝিরিও আছে, তো আপনার পাটা পরিষ্কার করতে পারবেন। তো এটা একটা ভালো জিনিস। এবার এই পুরো রাস্তাটা কিন্তু পাথরের, একদম কিন্তু মাটি না, পুরোটাই হচ্ছে পাথর। This is the hardest thing I'm doing right now. রাস্তাগুলো দেখে মনে হচ্ছে খুবই সহজ, বাট এগুলো এত পিচ্ছিল এবং এত ডেঞ্জারাস বলার বাইরে। আর এই যে দুই পাশে খালি জঙ্গল, পাহাড়। আমরা টোটাল 15 জন আসছি, বাকিরা হাঁটতেছে সামনে, আমি সবার পেছনে। আর অবস্থা আসলে অলরেডি খারাপ। হাফ রাস্তাও আসি নাই, 1/3 বলা যায়, না সরি 3 ভাগের 1 ভাগ বলা যায়, 3 ভাগের 1 ভাগ বলা যায়। স্লিপ করছিলাম আর কি। এরকম পুরো রাস্তা কাদা, দুর্গম, পাহাড়, জঙ্গল, আর একটু পর পর পাশ দিয়ে ঝিরি যাচ্ছে, ঝিরির পানির আওয়াজ আসছে। এই ট্রেক হয়তো অনেকবারে মনে হবে আর পারছি না, কিন্তু ঠিক সেই সময় পাহাড় আপনাকে নতুন করে ডাকবে, আর সেই ডাকের উত্তর দিতেই এক পা, তারপরে আরেক পা, তারপরে আরেক পা, ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন চূড়ান্ত চূড়ার দিকে। এই পথ শুধু শরীরকে নয়, মনকে এক অজানা শক্তির পরীক্ষাও দিয়ে দেয়। পানি এত ঠান্ডা, এদিকে কিন্তু অন্য রাস্তা, বনের ভেতরে পথ হারাই যাবে এদিকে গেলে, আর আবারও সেই কাদার রাস্তা। এই কর্দমাক্ত রাস্তা না হইলে এই জার্নিটা আরো ইজিয়ার হইতো। একটু দেখাই রাস্তার কি ভয়াবহ অবস্থা। ওই দিক দিয়ে আমরা আসলাম, এখন যাচ্ছি এদিকে। আমার ঠিক পাশ দিয়ে একটা ছড়া যাচ্ছে, এদিকে জঙ্গল, জঙ্গলে এরকম অনেক রাস্তা আছে। বেসিক্যালি এই কারণে মানুষ পথভ্রষ্ট হয় বা পথ হারাই ফেলে। আর আমার অবস্থা বলার মতো অবস্থা নাই, জানি না আমার মুখ দেখে বুঝতে পারতেছেন কি না। স্টিল আই এম এনজয়িং ইট বিকজ আই এম লাভিং দিস ট্র্যাক। আর আমি এই এই কালা পাহাড়টা আমি যাইতেই চাই। আমার লাইফে আমি সব থেকে ফার্স্ট ট্র্যাক চুজ করলাম, এবং ফার্স্ট ট্র্যাকটা অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং। সো যেহেতু সহজ ছেড়ে কঠিনটা ধরছি, সো এটা আমাকে শেষ করাই লাগবে বাই এনি কস্ট। সো আপনাদের নিয়েই এই চ্যালেঞ্জটা ইনশাল্লাহ জিতবো। পাহাড়ের যে অপূর্ব সুন্দর, এগুলো কিন্তু সব ছোট্ট ছোট্ট ঝিরি হয়ে গেছে। And oh my god, এই বেকার দেখা আমি একদম বাইক আইলো কি চাই না। ওই সব বালি দুইতে ক্রিম যে আমরা মেক্সিকো স্টেশন, মেক্সিকো বর্ডার পেয়ে যাই, এই প্রজেক্টটা উপরে সাইড দিয়ে চলে আসে। এই নিচ দিয়ে আমরা উঠে আসছি, তো সময় যাচ্ছে, উপরের দিকে উঠতেছি। পাহাড় ছেড়ে পুরোটা পাহাড়, নিচে অনেক জঙ্গল দিয়ে যাচ্ছে আমরা। পাহাড় দেখে মনে হচ্ছে খুব একটা খারাপ না, বাট ওঠার পর রিয়ালাইজ হচ্ছে কোয়াইট টাফ। এনিওয়ে, মাঝখানে বৃষ্টি আসার কারণে ভিডিও করতে পারি নাই। এখন এই যে এই ঝিরিপথ দিয়ে যাইতে হচ্ছে, এই যে দিক দিয়ে আমরা আসলাম। আর ঝিরিপথ, রাস্তা এত পরিমাণে কাদা। আমি আপনাদেরকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে আপনারা ভুলেও
বৃষ্টির পরপর আসবেন না, কোনোভাবেই না। এই পাহাড়টা আপনার আসার জন্য বেস্ট টাইম হচ্ছে শীতকাল। পুরা পাহাড়ে আমাদের সাথে সাথে প্রায় আমরা ঝিরিপথ পাচ্ছি। এটা ভালো হচ্ছে কেন, স্যান্ডেলে প্রচুর কাদা লাগার কারণে স্যান্ডেল পিছলাই যাচ্ছে। তো এই কাদাটাকে রিকভার করার জন্য এই ঝিরিপথটা খুব দুর্দান্ত একটা হেল্প করতেছে। অ্যামেজিং। চলেন সামনের দিকে যাই। প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য হলো সে কখনো নিজেকে প্রকাশ করে না সহজে। যারা কষ্ট করতে রাজি, যারা ঘন্টার পর ঘন্টা হাঁটতে রাজি, যারা ক্লান্ত শরীর নিয়েও সামনে এগিয়ে যায়, প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপ তাদেরকেই দেখায়। কালা পাহাড়ও ঠিক তেমন। এখানে প্রতিটি ঝিরিপথ, প্রতিটা পাথর, গাছ, নীরবতা সবকিছু এক আলাদা রকম গল্প শুনিয়ে যায়। গাছের গুড়িতে আমার হলো ডান পায়ের বুড়ো আঙ্গুলে খুব জোরে লাগছে এবং প্রচন্ড ব্যথা পাইছি। এবং ব্যথা পাওয়ার পর আমি পাশে হচ্ছে একটা গাছের লতা ছিল, ধরতে গেছিলাম। ওটা ছিল গাছের গায়ে ছিল কাটা, ওই কাটা হাতে হিনে গেছে। মানে একসাথে পায়ের আঙ্গুলে লাগছে প্লাস হাতের আঙ্গুলে কাটা হিনছে। আমরা ঠিক এই চূড়া বেয়ে উপরে উঠি এবং আমাদের সামনে আসে কালা পাহাড়ের সর্বোচ্চ চূড়ার একটা রেঞ্জ। তবে মজার ব্যাপার হচ্ছে আমাদের পক্ষে আসলে এই রেঞ্জ ধরে হাঁটাটা সম্ভব ছিল না। আমরা যে পাড়ায় অবস্থান করছিলাম তা স্থানীয় আদিবাসীদের একটা পাড়া, বাট এই পাড়া থেকে একটু সামনে এগোলে আপনি চাইলে কালা পাহাড়ের যে রেঞ্জ আছে, মূল রেঞ্জ, সেটা ধরে হেঁটে যেতে পারবেন। কিন্তু আমাদের জন্য সবচেয়ে হতাশার ব্যাপার ছিল প্রচুর বৃষ্টি এবং অসম্ভব রকম কাদা থাকার কারণে এই রেঞ্জ ধরে যাওয়াটা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। সেই পাড়ায় কিছুটা সময় অবস্থান করে এবং রেস্ট নিয়ে আমরা চিন্তা করি আমরা জঙ্গল ধরে আরও ভেতরে যাব, যেই ভেতরে গেলে আমরা পাবো আরও কিছু ঝর্ণা এবং ঝিরিপথের সন্ধান। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, পুরো হাঁটুর ওপরে পানি, কোমর সমান পানি। আর এই রাস্তা দিয়ে গেলে ঝিরি পাওয়া যাবে। সরি, এটা তো ঝিরি অলরেডি, সবচেয়ে ডিপ ঝিরি। এই রাস্তা দিয়ে গেলে ঝর্ণা পাওয়া যাবে। অন্যরকম একটা ভুবন। এখন একটু একটু ভালো লাগতেছে। প্রচুর কষ্ট করলাম আসলে, এই যে পুরো শরীর অবস্থা দেখতে পাচ্ছেন। আর এখন এই ঝিরিপথে ঠান্ডা পানিটা যাইতে একটু শান্তি লাগতেছে। যাই হোক, চলেন সামনের দিকে যাই, এখনও অনেক পথ বাকি। ঝর্ণাটা দেখতে হবে। কালো পাহাড়টা আপনাদেরকে পিক পয়েন্টটা দেখালাম, এবার ঝর্ণাটা দেখাই নিয়ে আসি। পানির স্রোতটা একবার দেখেন, এটা কিন্তু প্রায় হাঁটু সমান পানি। তো আমার ক্যামেরাটা এখন বন্ধ করতেই হচ্ছে, কিচ্ছু করার নাই। এখানে যে কি পরিমাণ পানি, এটা পুরা মাজা সমান পানি। ক্যামেরা অফ করতে হবে, কিচ্ছু করার নাই। এই যে বনের মধ্যে এরকম ঝিরিপথ, আর এই ঝিরিপথের মধ্যে দিয়ে আমাদের যাইতে হবে। ও অ্যামেজিং। ঝর্ণা দেখার পর আমরা প্রায় 45 মিনিট একটা ট্র্যাক নিই, যে ট্র্যাকটা ছিল সম্পূর্ণ ঘন জঙ্গলের ভেতর দিয়ে। মাত্র এক হাতের চেয়েও কম একটা রাস্তা, যার দুই পাশে ভয়ঙ্কর গিরিখাত। আগের দিনের এবং আজকে সকালের বৃষ্টি বারবার পিচ্ছিল পথে এক ভয়ানক পরিবেশ তৈরি করেছিল। প্রতিকূল আবহাওয়া এবং অসম্ভব রকম জোকের কারণে ভিডিও করা সম্ভব হয়নি। আমার শরীরে এই মুহূর্তে ঠিক 11টা জোকের কামড়। আমাদের 15 জনের টিমের প্রত্যেকেই গড়ে 4 থেকে 5টা জোকের কামড় খেয়েছে। আমাদের ভিডিও করার মতো অবস্থা ছিল না, কারণ অন্য হাতে তখন ঝুম বৃষ্টি রোধ করার জন্য মাথার উপরে ছাতা। এই রাস্তা যে কোথায় শেষ হয়েছে, কখন শেষ হবে, মানে হাঁটতেই আসি, ঝিরি শেষই হচ্ছে না। মানে এটা এত বৈচিত্র্যপূর্ণ। পাহাড়ে মানুষ হাঁটে, কিন্তু পাহাড় যে হাঁটলাম, পাহাড় হাঁটার পরে ঝিরি শুরু হয়েছে, এই ঝিরি এখনো শেষ হয় না। মানে বাংলাদেশে এরকম লংগেস্ট ঝিরি আছে কিনা আমার জানা নাই, মানে একটা না আর কি। দিয়ে এই যে আবারও একটু একটু শুকনা আছে, লাভ নাই আর কি। কোমর সমান পানি নেই। সামনে একটা বাঘ, এই বাঘের দিকে যাব। মূলত আমরা যাচ্ছি হচ্ছে একটা ঝর্ণা দেখতে, যেটা কালা পাহাড়ের দিকে পড়ে একটা ঝর্ণা। আপনারা ওই বেগুনি পুঞ্জ দিয়ে আসলে এইটা দেখতে পারবেন না। কালা পাহাড়ে আসার অনেকগুলো রুট আছে। এখানে পানির স্রোত প্রচণ্ড বেশি, প্রচণ্ড মানে প্রচণ্ড বেশি। ইটালি পিছনের দিকে ধাক্কা দিচ্ছে, ভেরি টাফ এটা যাওয়া। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো কখনোই সহজে পাওয়া যায় না, সেগুলা অর্জন করতে হয় ঘাম ঝরিয়ে, সময় দিয়ে, ধৈর্য দিয়ে, নিষ্ঠার সাথে।
আর ঠিক সে কারণেই কালা পাহাড়ের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এত বেশি মূল্যবান। যতটা পারা যায় আমি সেটা ধার দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। একটা ঝর্ণা দেখতে যাওয়ার খুব কষ্ট। এই কালা পাথরে প্রচুর শামুক পাবেন এই কালো রঙের পাথরগুলোতে। দেখেন পানির স্রোতটা একটু দেখেন। এদিক দিয়ে যেতে হবে, কত সময় যে লাগবে আল্লাহ জানে। এই যে এখন লাস্ট বাঁক বলতেছে আর 1 মিনিট লাগবে, এটা ঘুরলেই নাকি ঝর্ণা। তো চলেন যা দেখি। তো ফাইনালি আমরা চলে আসছি সেই ঝর্ণাতে, যে ফ্লোটা দেখার জন্য আমরা আসছিলাম। এই যে এইটা দারুণ, ওপর থেকে অনেক ঝর্ণা পড়তেছে এরকম না, সুবিশাল না, বাট সুন্দর, দারুণ। এই হলো ঝর্ণা। সব মিলায় এটাই ছিল ঝর্ণা যেখানে আমরা আসলে আসতে চাইছিলাম। তো জায়গাটা সুন্দর, ভালো লাগতেছে। আসলে আমার ধারণা ছিল আরও উঁচু ঝর্ণা হবে, বাট অতটা উঁচু ঝর্ণা না। এমন না যে আমার খারাপ লাগছে ঝর্ণাটা দেখে, সুন্দর, বাট হচ্ছে অনেক কষ্ট করলাম। এই কষ্টটা আসলে এক্সপেরিয়েন্স এরকম যে একটু ঘোরাফেরা, একটু আসা। আমরা হচ্ছে সিলেটের সর্বোচ্চ পয়েন্ট কালা পাহাড়, সেটাতে আমরা আসলাম। সো এই জিনিসটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, এটা ভালো লাগতেছে করতে পারে। তো আসলে সব কিছু মিলায় এটাই ছিল হচ্ছে আমাদের কালা পাহাড়ের হাইস্ট পয়েন্টে ওঠা এবং এর সাথে সাথে এই ঝর্ণাটা দেখা। ঝিরির এই পয়েন্টেও আবার এরকম বাঁক আছে, বাঁক হয়ে 2টা ঝিরি আছে। এদিকে আবার ঝিরি পথে আরেকটু যাই, সামনে সামনে আরেকটা ঝর্ণা আছে ছোট্ট। চলেন আপনাদেরকে ওইটা দেখাই। ওয়াও, ও জোস জোস জোস, পারফেক্ট, এক কথায় পারফেক্ট। আর এদিকে কম্পারেটিভলি স্রোতটা কম। এই যে এদিকে হলো স্রোতটা কিন্তু অনেক বেশি। তো যেহেতু বর্ষাকাল এবং বর্ষাকালে আপনাদের বেড়ানোর সময় যদি বৃষ্টি হয়, এটা বাধার হিসেবে না হয়ে দাঁড়ায়, তার জন্য একটা সুন্দর একটা রেইনকোট বা পঞ্চ দেখতে পাচ্ছেন। এটা আমি আমার সিলেট ভ্রমণের আগে নিয়েছিলাম, ব্র্যান্ডেড, যেটা হচ্ছে স্মার্ট পিক থেকে নেওয়া। এটার যে ডিসক্রিপশন বা ওয়েবসাইট লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। বাইরে বের হবেন, এই বর্ষায় ঘুরতে যাবেন, তারা চাইলে এরকম সুন্দর একটা পঞ্চ বা রেইনকোট অবশ্যই নিতে পারেন। এই কালা পাহাড়ের ঝর্ণা দেখার একটা সরু রাস্তা আছে, যা একেবারেই 1 হাতের চেয়েও কম একটা সরু রাস্তা, এবং উভয় পাশে হচ্ছে এই বড় বড় সব পাহাড়। একবার পা পিছলে পড়লে তার নিস্তার নেই। আমি অলরেডি 2বার স্লিপ করে পড়ে যাই এবং আমার পেছনে যিনি ছিলেন তিনি আমাকে ধরেন। মৃত্যুকে সত্যিকার অর্থেই খুব কাছ থেকে দেখা হয়েছে সেদিন, এবং জোকের কামড়, পিচ্ছিল রাস্তা, সংকীর্ণতা এবং প্রতিকূল পরিবেশ, এই সব কিছু কালা পাহাড়কে আরও কঠিন থেকে কঠিন করে তুলছিল। পাহাড়ের এরকম দুর্গম রাস্তায় সব কিছু ক্যামেরাবন্দি করা আসলেই সম্ভব না। আপনারা হয়তো এই পুরো ভিডিওটা দেখলেন যেটা আমরা কালা পাহাড়ে অভিযান শুরু করেছিলাম, কিন্তু এই ভিডিওর সবচেয়ে বিপজ্জনক অংশটাই কিন্তু আমি আমার ভিডিওতে আনতে পারিনি। কারণ এই কালা পাহাড় যে কতটা ভয়ঙ্কর তা টের পাবেন তারাই যারা এই কালা পাহাড়ে অভিযানে আসবেন। পুরো পাহাড় অভিযান শেষে আমাদের ফিরে আসতে সময় লেগেছে প্রায় সন্ধ্যা 6টা, সাড়ে 6টার মতো, অর্থাৎ 5 আর 6 প্রায় 11 থেকে 12 ঘন্টার একটা ট্র্যাক। এই পুরো ট্র্যাক আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো? ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।